আগামী 4ঠা মে যখন ইভিএমের বাক্সটা খুলবে তখন এই রাজ্যের ছবিটা ঠিক কী দাঁড়াবে? সত্যি সত্যি এই রাজ্যে পরিবর্তন হবে নাকি আবারও সেই প্রত্যাবর্তন হবে? এই নিয়ে জল্পনা কল্পনার অবশেষ নেই, এবং এই নিয়ে যে জল্পনাটা রয়েছে সেটা ধরার জন্য আমাদের সমীক্ষক দল ময়দানে নেমে পড়েছিল। আপনাদের গত দুদিনে দেখিয়েছি যে এই পশ্চিমবঙ্গের ছবিটা ঠিক কী হতে পারে, সম্ভাব্য ফলাফল কী উঠে আসছে। কিন্তু সেই ফলাফল দেখার পর আপনাদের মনে অনেক প্রশ্ন জেগেছে। প্রথম প্রশ্নই হচ্ছে যে দলটা 2021-এ 216 আসন পেয়েছিল, 2024-এ লোকসভায় হয়তো 29 আসন পেয়েছিল, কিন্তু বিধানসভার ক্ষেত্রে সেখানেও তো 194টা বিধানসভায় এগিয়ে রয়েছে। তাদেরই এতখানি অধঃপতন হবে, মাত্র 124-এ এসে তাদের দৌড় থেমে যেতে পারে। অন্যদিকে যেখানে বিজেপি 77 পেয়েছিল 2021-এ, সেখান থেকে 2024-এ গিয়ে 89 করতে পেরেছিল, 89টা বিধানসভায় লিড নিতে পেরেছিল, সেখান থেকে তারা এক লাফে 154 কী করে পৌঁছচ্ছে? এটা কি হঠাৎ করে আমি কোনো স্বপ্ন পেয়েছি এবং সেই জায়গা থেকে এই নাম্বারটাই কনক্লুশনে এসেছি? না না, যে সমীক্ষা আমরা করি, যে ওপিনিয়ন আমরা করি, সেটা ওই রাত জেগে ওঠা, হঠাৎ করে দেখা কোনো স্বপ্ন, আমার মনের মধ্যে আসা কোনো নাম্বার আর সেটা বসিয়ে দেওয়া, সেটা একবারেই নয়। এই ওপিনিয়ন নিয়ে আমরা গত 6 মাস ধরে দিবারাত্র পরিশ্রম করছি। আমাদের দল তিনবার এখানে গোটা পশ্চিমবঙ্গে সার্ভে করেছে। প্রথম যে সার্ভেটা আমরা করি সেটা যখন একদম সেই নভেম্বর মাসে যখন প্রথম এসআইআর ঘোষণা হচ্ছে, তখনও এসআইআর হয়নি, এসআইআরের ইম্প্যাক্ট আসেনি, তখন একটা রাউন্ডের আমরা সমীক্ষা করি, যেটা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি অবধি আমরা ডেটাটা কালেকশন করেছিলাম। এবং তারপর আমরা মোটামুটি ক্যালকুলেশন করতে একটু সময় নিই, কেননা প্রথম সেটা সমীক্ষা ছিল পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের, তাই আমরা জানুয়ারির 8 তারিখ নাগাদ সেই সমীক্ষাটা আপনাদের সামনে নিয়ে আসি। এরপর যখন আমাদের মোটামুটি এসআইআরের কাজ শেষ হয়ে গেল, 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোলো এবং অ্যাডজুডিকেশনের কাজ শুরু হলো, তখন কিন্তু আমাদের টিম আবারও 15 দিন ধরে একটা ডেটা কালেকশন করে, যেটা মার্চ মাসের 20 তারিখ আমরা সেই সমীক্ষাটা নিয়ে আসি। এবং তারপর বিভিন্ন দলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, সেখানে প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, আবার কোথাও সুন্দরভাবে কাজ চলছে, প্রার্থীদের প্রচার চলছে, বিভিন্ন দলের সংকল্পপত্র সামনে এসে গেছে, মানুষের মধ্যে ভোট নিয়ে রিয়াকশন শুরু হয়ে গেছে। সেই সমস্ত কিছু নিয়ে 11ই এপ্রিল থেকে 18ই এপ্রিল এই 7 দিন আমরা আবারও একটা ফাইনাল ডেটা কালেক্ট করি, এবং সেই 3টে ফেজের সমীক্ষাই আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এখন আজকে এই প্রতিবেদনে আপনাদের দেখাবো যে এই 6 মাস ধরে যে সমীক্ষার কাজ আমাদের টিম করেছে, সেখানে ঠিক আসনের ওঠা নামা প্রত্যেকটা জেলা ধরে ধরে কি হয়েছে, এবং সেই জেলা অবধি আমরা যখন দেখিয়েছি তখন টোটালে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে রয়েছে। এই 154 যে নাম্বারটা আমরা বিজেপির জন্য দেখাচ্ছি, এটা কি হঠাৎ করে গজিয়ে উঠেছে নাকি এর একটা প্যাটার্ন ছিল, সেইটা 3টে সমীক্ষার অ্যানালিসিস করেই আপনাদের সামনে নিয়ে আসবো। প্রথমেই আমরা শুরু করছি কুচবিহার জেলা দিয়ে, যেখানে মোট 9টি আসন আছে। আমাদের নভেম্বর মাসের সমীক্ষা দেখিয়েছিল যে এখানে বিজেপির ফল আসতে পারে 6টি আসনে তারা জিততে পারে। মার্চ মাসের যে সমীক্ষা, সেখানে দেখাচ্ছিল যে বিজেপির একটি আসন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তারা এই জেলা থেকে 7-2 করতে পারে। কিন্তু আমাদের যে ফাইনাল সমীক্ষা, সেখানে আবারও ইঙ্গিত রয়েছে 6-3 ফলের। এর মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনাদের জানিয়ে রাখি, আমরা যে এপ্রিল মাসের সমীক্ষাটা করেছি সেটা কনজারভেটিভ সমীক্ষা, অর্থাৎ যেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি, তৃণমূল বা বিজেপি বা অন্য দলের যে লড়াই হচ্ছে, সেখানে বিজেপির মার্জিন যদি 1500-2000 অবধি হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে সেই আসন বিজেপি হয়তো জিততে পারবে না, সেটা আমরা বিপক্ষ শিবিরকে দিয়েছি। যেমন সেটা কুচবিহার জেলার ক্ষেত্রেই হয়েছে। এখানকার 2টি আসন রয়েছে, শীতলকুচি এবং দিনহাটা, যেখানে বিজেপির ফরে মার্জিন দেখাচ্ছে ওই 1500-2000-এর মতো, কিন্তু যেহেতু এগুলো ক্লোজ ফাইট, আমরা ধরে রেখেছি এই আসনগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাচ্ছে। সেই জন্য এখানে ফলাফলটা 3-6, অর্থাৎ 6 মাসের প্যাটার্ন যদি দেখেন, কুচবিহার জেলায় কিন্তু চিত্রটা খুব একটা চেঞ্জ হচ্ছে না। বিজেপির যথেষ্ট দাপট থাকছে, কিন্তু তৃণমূল এখানে বেশ কিছু আসন জিততে পারে। এরপর আসছি আলিপুরদুয়ার জেলা। এই জেলা নিয়ে নতুন করে বলার কিছু নেই, আমাদের 3টে সমীক্ষাতেই ফলাফল দেখাচ্ছে এখানে ফলাফল 5-0 হওয়ার দিকেই এগোচ্ছে। বিজেপির শক্তগড়, এবং সেখানে তৃণমূল কংগ্রেস যতই প্রার্থী চেঞ্জ করুক, যতই অন্য দল ভাঙিয়ে আনুন, তারা কিন্তু খুব বেশি এখানে চেঞ্জ করার মতো জায়গা নেই। আলিপুরদুয়ার 5-0 3টে সমীক্ষাতেই আমাদের দেখিয়েছে। এরপর আসছি জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার প্যাটার্নটাও খুব একটা চেঞ্জ হয়নি, যদিও তৃণমূল সামান্য গেন করছে দেখা যাচ্ছে। আমাদের নভেম্বর মাসের সমীক্ষা দেখিয়েছিল এখানে বিজেপির ফল 6-1 হতে পারে। অন্যদিকে মার্চ মাসের সমীক্ষা দেখাচ্ছিল এখানে 7-0 করার মতো জায়গায় বিজেপি পৌঁছে গেছে। কিন্তু বর্তমান যে সমীক্ষা, কনজারভেটিভ সমীক্ষা, সেখানে 2টি আসন মাল এবং রাজগঞ্জ, যেখানে আবারও খুব সামান্য ব্যবধানে বিজেপির লিড দেখাচ্ছে। ফলে খুব স্বাভাবিক অঙ্কেই এগুলোকে আমরা তৃণমূল কংগ্রেসের দিকে ধরেছি। 5-2 প্যাটার্ন দেখাচ্ছে, অর্থাৎ জলপাইগুড়ি জেলার প্যাটার্ন সেটাও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। এরপর আসছি জলপাইগুড়ির পর
কালিম্পং এবং দার্জিলিং 6টা আসন আছে, কালিম্পংয়ে 1টা এবং দার্জিলিং জেলায় 5টা। আমাদের 3টে সমীক্ষাতেই ইঙ্গিত ছিল এখানে 6-0 ফল হতে পারে বিজেপির পক্ষে, অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিংয়ের প্যাটার্ন কিন্তু কোনো রকম কোনো কিছু চেঞ্জ হয়নি। এরপর আসছি উত্তর দিনাজপুর জেলা, যেটা খুব ইন্টারেস্টিং জেলা আমার নিজের কাছে। আমরা নভেম্বর মাসের যে সমীক্ষাটা করেছিলাম তখন সেই সমীক্ষায় একটা জিনিস আমরা ধরে নিয়েছিলাম যে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ 2021-এর মতো একসঙ্গে জোট করেই লড়বে, কিন্তু তা সত্ত্বেও কোন জেলায় এই জোটের ফলে কোন দলের পক্ষে আসন যেতে পারে সেইটাকে আমরা কিন্তু সেগ্রিগেট করেছিলাম, সেটাই এখানে দেখাচ্ছি। তো উত্তর দিনাজপুর জেলায় যে 9টি আসন আছে, যেখানে 2021-এ তৃণমূল কংগ্রেসের ফলে 7-2 ফলাফল হয়েছিল, কিন্তু নভেম্বর মাসে ইঙ্গিত ছিল বিজেপি এখানে যথেষ্ট ভালো ফল করতে চলেছে, তারা 5টা অবধি আসন জিততে পারে এবং 2টি আসন মাত্র ধরে রাখতে পারে তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের ঝুলিতে 2টি আসন যেতে পারে। মার্চ মাসের যে সমীক্ষা সেখানেও সেই প্যাটার্নের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কিন্তু নভেম্বর থেকে মার্চ মাসে যেটা চেঞ্জ হয়ে গেছে সেটা কংগ্রেস যে আর বামেদের সঙ্গে জোটে যাবে না, আইএসএফের সঙ্গে জোটে যাবে না, সেই ছবিটা স্পষ্ট হয়ে গেছে। এপ্রিল মাসে এসে ছবিটা সামান্য চেঞ্জ হচ্ছে, তৃণমূলের 1টি আসন বৃদ্ধি দেখাচ্ছে 3, বিজেপির 1টি আসন কমছে 4, কংগ্রেস এই 2টি আসনই ধরে রাখছে। এবার এই 1টি আসন বৃদ্ধির তার কারণ হচ্ছে ইসলামপুর যে আসনটি রয়েছে সেটা আমরা বর্তমানে ধরেছি তৃণমূল কংগ্রেসের দিকে। কেননা এখানে একটা ট্রায়াঙ্গুলার ফাইট হচ্ছে এবং সেখানে বিজেপি যদি নিজেদের ভোটটা ধরে রাখতে পারে তাদের মোটামুটি 2,5-3 হাজারের একটা মার্জিন দেখাচ্ছে, ফলে যেহেতু এটা ক্লোজ মার্জিন, এটা আমরা তৃণমূল কংগ্রেসের ফলে দেখেছি। ইসলামপুর আসন কিন্তু বিজেপির দিকেই যেতে পারে এবং যদি সেটা যায় তাহলে নভেম্বর এবং মার্চের যে প্যাটার্ন ছিল 5-2 সেটা হওয়ার সম্ভাবনায় রয়েছে, না হলে 4-3 আসতে পারে। উত্তর দিনাজপুরের পর দক্ষিণ দিনাজপুরে আমাদের নভেম্বর এবং মার্চ মাসের যে সমীক্ষা সেখানে দেখাচ্ছিল 4-2 ফল হতে পারে বিজেপির পক্ষে। 2টি আসন কুশমন্ডি এবং কুমারগঞ্জ যেটা তৃণমূল কংগ্রেসের ফলে দেখাচ্ছিল, কিন্তু এসআইআর হয়ে যাওয়ার পর কুশমন্ডি আসন যেটা রয়েছে তার ছবি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ফলে সেই আসনটি এখন বিজেপির দিকে পজিটিভ হয়ে গেছে। 5-1 এই প্যাটার্নে এখানে কিন্তু ফলাফল হতে পারে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলা যদি আমরা ধরি সামগ্রিক যে উত্তরবঙ্গ সেখানে কিন্তু প্যাটার্নের খুব একটা চেঞ্জ হচ্ছে না। 42টা মোট আসন রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে থাকতে চলেছে। নভেম্বর মাসের সমীক্ষা দেখাচ্ছে 8টি আসন, মার্চ মাসের সমীক্ষা দেখাচ্ছে 6টি আসন, এপ্রিল মাসের সমীক্ষা দেখাচ্ছে সর্বোচ্চ 9টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি তারা মার্চে দেখাচ্ছে 32 আসন পেতে পারে এই 42-এর মধ্যে, মার্চ মাসে দেখাচ্ছে 34 আসন, 42-এর মধ্যে 31 আসতে পারে এপ্রিল মাসের সমীক্ষা অনুযায়ী, যেহেতু ওই টাফ সিটগুলো আমরা তৃণমূলের দিকে কনভার্ট করিয়েছি। এরপর আসছি মালদা জেলাতে 12টি আসন রয়েছে, সেখানে নভেম্বরের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছিল যে বিজেপি 6টা আসন পাচ্ছে, কিন্তু তৃণমূল 4টি আসন পেলেও 2টি আসন কংগ্রেসের দিকে যেতে পারে। মার্চ মাসের সমীক্ষায় এসে দেখা গেল তৃণমূল কংগ্রেসের ব্যাপক একটা ধস নামছে, কেননা তখন মৌসুম বেঞ্জির নূর থেকে আরম্ভ করে এদের জয়নিংগুলো হয়ে গেছে, তো 5-1 হয়ে যাচ্ছে। বিজেপি কিন্তু তাদের 6 আসনের যে জায়গাটা সেটা কিন্তু ধরে রাখছে। আবার যখন এপ্রিল মাসে এসে সমীক্ষা করছি তখনও দেখা যাচ্ছে বিজেপি তাদের 6টা আসনই ধরে রাখতে পারছে, অনলি কংগ্রেসের 1টি আসন তৃণমূল কংগ্রেসের দিকে সুইচ দেখাচ্ছে, কেননা সেখানেও লো মার্জিন গ্যাপ রয়েছে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে, ফলে সেটা তৃণমূলের দিকে আমরা কনভার্ট করিয়েছি। অর্থাৎ মালদা জেলায় বিজেপির যে সার্বিক অবস্থান ছিল গত 6 মাসে, কিন্তু সেই প্যাটার্নে কোনো চেঞ্জ হয়নি, 6টি আসনই কিন্তু বিজেপির দিকে 3টি সমীক্ষাতেই দেখিয়েছে। এরপর আসছি মুর্শিদাবাদ জেলা, যেখানে নভেম্বর মাসে ইঙ্গিত ছিল যে তৃণমূল কংগ্রেস ওখানে যে 22টি আসন রয়েছে তার মধ্যে 20টি আসন 2021-এ জিতেছিল, কিন্তু এবার তাদের আসন সংখ্যা অনেকটাই কমতে চলেছে, তারা 14টি আসন জিততে পারে। মার্চ মাসে এসে আরও একটি আসনের লস দেখাচ্ছিল, মাত্র 13টি আসন তাদের ঝুলিতে দেখাচ্ছিল, এবং এই এপ্রিল মাসের সমীক্ষায় এসে দেখাচ্ছে তারা সর্বোচ্চ এখানে 12টি আসন জিততে পারে। কিন্তু 3টি সমীক্ষাতেই যদি প্যাটার্ন দেখেন সেখানে কিন্তু 3টি আসন যে বিজেপির পক্ষে যাচ্ছে, আসনগুলো হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু সার্বিকভাবে আসন বিজেপি 3টিই ধরে রাখছে মুর্শিদাবাদ জেলায়, সেই ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে। অন্যদিকে কংগ্রেস কিন্তু এই 6 মাসে আলাদা লড়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার সবথেকে বেশি বেনিফিট কিন্তু এই মুর্শিদাবাদ জেলায় পাচ্ছে, যেটা নভেম্বরে তাদের মাত্র 2টি আসন দেখাচ্ছিল, মার্চ মাসের সমীক্ষায় এসে সেটা 4টি দেখাচ্ছিল, এপ্রিলে এসে আরও একটি আসনের বৃদ্ধি দেখাচ্ছে, 5টি আসন তাদের পক্ষে দেখাচ্ছে। অন্যদিকে বামফ্রন্ট আইএসএফের যে জোট রয়েছে, মূলত বামফ্রন্ট তারা একটি আসন এখানে পেতে পারে এই সমীক্ষায়, 3টি সমীক্ষাতেই সেই ইঙ্গিত রয়েছে। অন্যদিকে অন্যান্যরা 2টি আসন পেতে পারত নভেম্বর মাসের সমীক্ষা অনুযায়ী, মার্চে এসে সেটা 1টি দেখাচ্ছে এবং এপ্রিলে এসে 1টিও দেখাচ্ছে, অর্থাৎ হুমায়ুন কবিরের যে ইম্প্যাক্টটা শুরু হয়েছিল বাবরি মসজিদ ইত্যাদি নিয়ে যেসব প্রচার তিনি করছিলেন, সেই প্রচার একটি মাত্র সিটেই সীমাবদ্ধ থাকছে, সেখানে কিন্তু তারা খুব একটা বেশি মুর্শিদাবাদ জেলায় ইম্প্যাক্ট করতে পারছে না।
এরপর আসছি নদিয়া জেলা। নদিয়া জেলাতে মোট 17টি আসন আছে এবং সেখানে প্যাটার্নের কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না। নভেম্বরে ইঙ্গিত ছিল 4টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 12টি আসন আসতে পারে বিজেপির দিকে। মার্চ মাসে গিয়ে সেটা আরও একটি আসন তৃণমূল লস করছে দেখাচ্ছিল, 3টি আসন যেতে পারে তৃণমূলের দিকে, 14টি আসন আসতে পারে বিজেপির দিকে এবং সেই সেম প্যাটার্ন এপ্রিলের সমীক্ষাতে এসেও কিন্তু একই জিনিস দেখাচ্ছে। অর্থাৎ নদিয়ার ছবি কিন্তু গত 6 মাসে কিছুই চেঞ্জ হয়নি, বরং মার্জিন আরও বাড়িয়েছে এবং আসন সংখ্যা আরও বাড়িয়েছে বিজেপির দিকে হাওয়াটা আরও বেশি প্রবল হয়েছে নদিয়া জেলাতে। এরপর আসছি উত্তর দিনাজপুর জেলা, উত্তর 24 পরগনা জেলা, 33টি আসন রয়েছে, যেখানে নভেম্বর মাসে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 15-17 হতো। 17টি আসন বিজেপির পক্ষে ছিল, 15টি আসন তৃণমূলের পক্ষে ছিল, একটি আসন বামফ্রন্ট আইএসএফ জোটের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল এবং সেটাও বাদুরিয়া আসন। এরপর যখন মার্চ মাসের সমীক্ষা করি সেখানেও সেই একই প্যাটার্ন দেখাচ্ছিল, কিন্তু এরপর যখন ক্যান্ডিডেট চেঞ্জ হলো সেই একটি আসন বাদুরিয়া আসন সেটা আইএসএফের দিক থেকে ঘুরে কংগ্রেসের দিকে দেখাচ্ছে, কেননা যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলেন তিনি আবার কংগ্রেসে ব্যাক করে গেছেন। সুতরাং এখানে চেঞ্জটা শুধু সেখানেই হচ্ছে, কিন্তু বাকি যে 17-15 অ্যাডভান্টেজ বিজেপির ছিল নভেম্বর মাসেও সেটা আমাদের 3টে সমীক্ষাতেই কিন্তু রয়েছে। অর্থাৎ উত্তর 24 পরগনা টোটাল নাম্বার অফ সিটস সেই জায়গায় কিন্তু কোনো আমরা প্যাটার্ন চেঞ্জ দেখতে পাচ্ছি না। এরপর আসছি দক্ষিণ 24 পরগনা জেলা, যেখানে নভেম্বর মাসের সমীক্ষা আমাদের দেখাচ্ছিল যে 25টা আসন, 31টার মধ্যে 25টা আসনে তৃণমূলের পক্ষে যাচ্ছে, 4টি আসনে বিজেপি জিততে পারে, বামফ্রন্ট আইএসএফের পক্ষে 2টি আসন যেতে পারে। যখন আমরা মার্চ মাসে সমীক্ষা করলাম তখন একটি আসন তৃণমূল কংগ্রেস আরও লস করছে এবং সেটা বামফ্রন্ট আইএসএফ জোটের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ মগরাহাট পশ্চিম আসনটি। এর আগে ভাঙড় এবং ক্যানিং পূর্ব এই দুই জায়গায় কিন্তু আইএসএফ ভালো ফল করতে পারে সেই ইঙ্গিত আমাদের নভেম্বর মাসের সমীক্ষাতেই উঠে এসেছিল। আমরা যখন এপ্রিল মাসে এসে সমীক্ষা করছি সেখানে দেখছি সেই মগরাহাট পশ্চিম আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে ঢলে পড়েছে, ভাঙড় এবং ক্যানিং পূর্ব সেই আসনগুলো কিন্তু আইএসএফ ধরে রাখতে চলেছে। অন্যদিকে বিজেপি 4টি করে আসন পেতে পারে এই জেলাতে, আমাদের 3টি সমীক্ষাতেই সেই ইঙ্গিত ছিল। আসনের বিন্যাস হয়তো চেঞ্জ হয়েছে, আসনগুলো ফাইনালি হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু সেই 4টি আসনের জায়গা ওভারঅল গোটা জেলা থেকে বিজেপি কিন্তু ধরে রাখতে পেরেছে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ কলকাতা জেলা, যেখানে তৃণমূল কংগ্রেস 11-0 করে, তৃণমূল কংগ্রেসের একদম দুর্ভেদ্য দুর্গ যাকে বলা যেতে পারে। আমাদের নভেম্বর মাসের সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল যে তৃণমূল কংগ্রেস এখানে বেশ কিছু আসন হারাতে পারে, 4-7 আসন বিজেপি এখানে চিনিয়ে নিতে পারে। মার্চ মাসে এসে যখন দেখলাম বিজেপি আরও একটি আসন বাড়াচ্ছে, তারা 5-এ পৌঁছে যাচ্ছে, কিন্তু তৃণমূল 2টি আসন লস করছে, একটি বিজেপির কাছে এবং একটি আসন চলে যাচ্ছে বামফ্রন্ট আইএসএফের দিকে। বালিগঞ্জ আসনে বামফ্রন্টের কিন্তু ভালো ভিত্তি দেখাচ্ছিল, কিন্তু যখন আমরা এপ্রিল মাসের সমীক্ষা করতে এলাম তখন দেখা যাচ্ছে যে আরও একটি আসন বিজেপির দিকে ঢলে পড়ার সম্ভাবনা হয়েছে, কাশীপুর বেলগাছি আসনটি পজিটিভ হয়ে গেছে। অন্যদিকে বালিগঞ্জ আসনে যে তৃণমূল কংগ্রেসের ডাউনফল ছিল সেটা তারা কিন্তু মেকআপ করে নিয়েছে, সেটা বামেদের থেকে আবার তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে। প্যাটার্ন কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না কলকাতা জেলাতে, গত 6 মাসের সমীক্ষা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। এরপর আসি হাওড়া জেলা। হাওড়া জেলাতে যখন আমরা নভেম্বর মাসে সমীক্ষা করি তখন 13-2-1 একটি আসন আইএসএফের দিকে দেখাচ্ছিল, আইএসএফ বাম জোট তাদের দিকে দেখাচ্ছিল। আমরা যখন মার্চ মাসে সমীক্ষা করলাম ওই একটি আসন কিন্তু কনভার্ট হয়ে গেছে এবং সেটা বিজেপির দিকে দেখাচ্ছিল এবং তৃণমূলের খাতা থেকেও একটি আসন বিজেপি কিন্তু নিজেদের দিকে নিয়ে চলে আসছিল। সেম প্যাটার্ন 26 এপ্রিল 2026-এর যে সমীক্ষা আমরা শেষ সমীক্ষা করেছি সেখানেও কিন্তু সেই 12-4 প্যাটার্নই দেখাচ্ছে। অর্থাৎ এই হাওড়া জেলায় মোটামুটি তৃণমূল তাদের গড় ধরে রাখছে, কিন্তু বেশ কিছু আসন তারা বিপক্ষের কাছে হারাচ্ছে, যে ইঙ্গিত আমরা নভেম্বর থেকে শুরু করেছিলাম এপ্রিল অবধি টানা এই 6 মাসের সমীক্ষায় সেই ছবিটাই স্পষ্ট হয়েছে। এরপর আসছি হুগলি জেলা। হুগলি জেলাতে নভেম্বর মাসে যে ফলাফলটা ছিল 5-12-1 একটি আসন বামেদের দিকে দেখাচ্ছিল, যেটা পান্ডুয়া আসনটি তাদের জন্য পজিটিভ দেখাচ্ছিল, কিন্তু মার্চ মাস এসে সেই ছবিটা চেঞ্জ হয়ে গিয়েছিল। সেখানে একটি আসন বিজেপির থেকে এবং ওই বামেদের পান্ডুয়া আসনটি সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে চলে এসেছিল। 7-11 ফলাফল মার্চ মাসের সমীক্ষায় দেখাচ্ছিল এবং এপ্রিল মাসের সমীক্ষায় যখন এলাম সেখানেও কিন্তু প্যাটার্ন খুব একটা চেঞ্জ হয়নি, সেই 7-11ই দেখাচ্ছে হুগলি জেলাতে। পূর্ব মেদিনীপুর জেলা 4-12 দেখাচ্ছিল নভেম্বর মাসে, মার্চ মাসে গিয়ে সেটা 2-14 হয়ে গিয়েছিল, এপ্রিল মাসে এসে সেটা আবারও 4-12 দেখাচ্ছে। কেন 4-12 দেখাচ্ছে? কেননা এখানে একটি আসন পটাশপুর সেটা কিন্তু একদম কংক্রিটলি তৃণমূলের দিকে 3টি সমীক্ষাতেই দেখিয়েছে, কিন্তু বাকি 3টি আসন চণ্ডীপুর, ভগবানগোলা এবং পাঁশকুড়া পশ্চিম এই 3টি আসনে খুব সামান্য মার্জিন, ওই 1000-1500 ভোটের মার্জিন বিজেপির ফলে দেখিয়েছে। ফলে কোয়াইট অবভিয়াস এই আসনগুলো আমরা তৃণমূল কংগ্রেসের দিকে কনসিডার করেছি, কিন্তু ওভারঅল পূর্ব মেদিনীপুর
মেদিনীপুরের প্যাটার্ন না, 6 মাসে আমরা কোনো চেঞ্জ কিন্তু সেখানে দেখিনি। পশ্চিম মেদিনীপুরে কিন্তু প্যাটার্নটা অনেকটা চেঞ্জ হয়েছে। এখানে তৃণমূল বেশ কিছুটা শক্তি ক্ষয় করেছে। নভেম্বর মাসে এখানে তৃণমূল কংগ্রেসের ফেভারে 15টি আসনের মধ্যে 10-5 ফলাফল দেখাচ্ছিল। মার্চ মাসে গিয়ে অনেকটাই ক্ষতি দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেসের, 6-9 হয়ে গিয়েছিল। তারা এখানে 4টি আসন লুজ করছিল, কিন্তু এবার ক্লোজ মার্জিনে 2টি আসন তাদের দিকে আবার চলে যাওয়ার জন্য 8 দেখাচ্ছে, 7 দেখাচ্ছে বিজেপি। অর্থাৎ বিজেপি এখানে 7 থেকে 9টি আসন পাওয়ার মতো জায়গায় যে রয়েছে, সেই ছবিটা গত 6 মাস ধরে আনচেঞ্জড রয়েছে। সেইভাবে কোনো ইম্প্যাক্ট চেঞ্জ এখানে আমরা দেখতে পাচ্ছি না। ঝাড়গ্রাম জেলার ছবিটাই সব থেকে বেশি চেঞ্জ হয়েছে এসআইআর এফেক্টে। 4-0 দেখাচ্ছিল নভেম্বর মাসের সমীক্ষায় তৃণমূলের পক্ষে, কিন্তু যখনই আমরা মার্চ মাসে সে সমীক্ষা করলাম, সেখানে বিজেপির পক্ষে এই জেলা হয়ে গিয়েছিল 3-1। এবং আমাদের এপ্রিল মাসের লেটেস্ট যে সমীক্ষা, সেখানেও কিন্তু সেই 3-1 প্যাটার্নই রয়েছে। অর্থাৎ এই জেলায় এসআইআর এর জন্য তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরুলিয়া জেলা 9টি আসন আছে, 3-6 দেখাচ্ছিল নভেম্বরের সমীক্ষা, মার্চে এসেও সেই ছবিটা ছিল। কিন্তু এখানে প্রার্থী দেওয়া, কুর্মী ভোটকে নিজেদের দিকে নিয়ে আসা, মাহাতো যে ভোট রয়েছে তাদেরকে যে পুরো সম্মানটা দেওয়া, সেইটা বিজেপির ফেভারে দুর্দান্ত কাজ করেছে। ফলে তারা এই জায়গাটা আরও গ্রিপ মজবুত করতে পেরেছে। আপাতত 6-3-এর জায়গায় তারা 8-1 করার জায়গায় চলে এসছে পুরুলিয়া জেলাতে। বাঁকুড়া জেলার যে 12টি আসন রয়েছে, 4-8 আমাদের নভেম্বর মাসের সমীক্ষায় দেখাচ্ছিল। কিন্তু এসআইআরের ফলে যে কটা ওই জালি ভোট ছিল, সেগুলো ক্লিন আপ হতেই মার্চ মাসের সমীক্ষায় এখানে বিজেপির পক্ষে 11-1 সমীকরণে চলে এসেছিল। এবং এপ্রিল মাসের শেষে গিয়েও আমরা যখন সমীক্ষাটা করছি, তখনও কিন্তু সেই একই প্যাটার্ন রয়েছে। অর্থাৎ বাঁকুড়াতে যে ইনক্লাইন বিজেপি শুরু হয়েছিল, সেই জায়গাটা তারা কিন্তু ধরে রাখতে পারছে। আমাদের শেষোক্ত সমীক্ষাতেও সেই ইঙ্গিতটা রয়েছে। এরপর আসছি পূর্ব বর্ধমান জেলায় নভেম্বর মাসে আমাদের ইঙ্গিত ছিল 14-2। কিন্তু যে মুহূর্তে এসআইআর ডেটা ক্লিন হলো, সেখানে আরও 2টি আসন পজিটিভলি বিজেপির দিকে চলে এলো। এপ্রিল মাসে গিয়ে সেই আসনগুলোর বিন্যাস হয়তো কিছুটা চেঞ্জ হলো, 12-4 চলে এলো বিজেপির পক্ষে। কিন্তু এর পাশাপাশি আরও বেশ কিছু আসন রয়েছে যেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, এনিবডিজ গেম। অর্থাৎ 4 থেকে বেড়ে 5-6 আসনও কিন্তু এই জেলায় বিজেপি নেওয়ার মতো জায়গায় রয়েছে। কিন্তু যেহেতু সেগুলো ক্লোজ মার্জিন, আমরা মোটামুটি তৃণমূলের দিকেই রয়েছি। ফলে পূর্ব বর্ধমান জেলার প্যাটার্নটা ওই একই, বিজেপি একটু গেন করছে, তৃণমূল একটু লস করছে, ওই জায়গাটাতেই সীমাবদ্ধ রয়েছে। এরপর আসছি পশ্চিম বর্ধমান জেলা, যেখানে আমাদের নভেম্বর মাসে ফলাফল দেখিয়েছিল 5-4 বিজেপির পক্ষে। মার্চ মাসে গিয়েই সেখানে একটি আসন আরও বিজেপি বাড়িয়ে নিতে পেরেছিল, 6-3-এর জায়গায় তারা চলে এসেছিল। এবং প্রার্থী ঘোষণা করার পর সেই জায়গায় ক্যাম্পেনিংয়ের পর যে ছবিটা দাঁড়িয়েছে, সেটা আরও পজিটিভ হয়েছে বিজেপির জন্য। আপাতত তারা 7-2 জায়গায় এগিয়ে রয়েছে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির গ্রাফটা কিন্তু ক্রমশ আপওয়ার্ডস দেখিয়েছে নভেম্বর মাস থেকে এপ্রিল মাস অবধি। এরপর শেষ জেলা বীরভূমে আসছি, যেখানে নভেম্বর মাসে তৃণমূল কংগ্রেসের পক্ষে দেখাচ্ছিল 7-4। কিন্তু এসআইআর এর ডেটা ক্লিন আপ হতেই বেশ কিছু আসন নড়বড় হয়ে যায় তৃণমূল কংগ্রেসের। আমাদের মার্চ মাসের সমীক্ষা দেখিয়েছিল 5-6, বিজেপি 6টি আসন এখান থেকে জেতার মতো জায়গায় রয়েছে। এবং এপ্রিল মাসের যে সমীক্ষা করেছি, সেখানেও কিন্তু সেই প্যাটার্নটাই এক্সিস্ট করছে, 5-6 হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে যদি আমরা এই 3টি সমীক্ষাকে পর্যালোচনা করি, যে 294টা আসন রয়েছে, নভেম্বর মাস অনুযায়ী এখানে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ 145 আসনে পৌঁছচ্ছিল, যেটা মেজরিটি মার্কের খুব কাছাকাছি। কিন্তু তারা ম্যাজিক ফিগার 148 টাচ করতে পারছিল না। এবং বিজেপি মোটামুটি 134 আসন জেতার মতো জায়গায় চলে গিয়েছিল। এবং বিপক্ষ শিবির যদি দেখেন, বামফ্রন্ট, আইএসএফ জোট, কংগ্রেস এবং অন্যান্য সব মিলিয়ে 6 সাথে 13-2 15টি আসন তাদের পক্ষে ছিল। অর্থাৎ মূল লড়াইটা কিন্তু তৃণমূল বনাম বিজেপি নভেম্বরের সমীক্ষাতেই সেই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গিয়েছিল। কোনো ত্রিমুখী লড়াইয়ের জায়গা ছিল না। এরপর যখন আমরা এসআইআর শেষ হয়ে যাওয়ার পর মার্চ মাসে সমীক্ষাটা করলাম, সেখানে দেখা যাচ্ছে যে এসআইআর ইম্প্যাক্টে রীতিমতো ভুগছে তৃণমূল কংগ্রেস। 145 থেকে তাদের আসন কমে 119-এ চলে আসছে। এবং বিজেপি কিন্তু মেজরিটি মার্ক ক্রস করে যাওয়ার মতো জায়গায় চলে গেছে, তারা 157 আসনে পৌঁছে যেতে পারে। অন্যদিকে বিপক্ষ শিবির যারা রয়েছে, তৃতীয় শক্তি যারা রয়েছে, সেই কংগ্রেস, বাম, আইএসএফ জোট এবং অন্যান্য হুমায়ুন কবির মিলে 11-6-17-18 আসনে পৌঁছে যাওয়ার মতো জায়গায় রয়েছে। এবং এপ্রিল মাসের যে শেষ সমীক্ষা করলাম, সেখানে প্রার্থী পছন্দ হয়নি, প্রচার হয়েছে, কিছু জায়গায় ড্যামেজ কন্ট্রোল করা হয়েছে, সেই সমস্ত কিছু ইঙ্গিত যদি দেখায়, সেখানে তৃণমূল কংগ্রেস 119 থেকে বেড়ে 124, 5টি আসন তারা মেকআপ করার মতো জায়গায় রয়েছে। অন্যদিকে বিজেপি 157 থেকে কমে 154, 3টি আসন লস করার
করার মতো জায়গায় তারা যাচ্ছে এবং বিপক্ষ শিবির মানে তৃতীয় শক্তি 12 আর 3 15 16 এই জায়গাতে রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে বাংলার মানুষ যে ভোটের মনস্কটা তৈরি হয়ে গেছে, ভোটের মনটা তারা তৈরি করে নিয়েছে, সেই প্যাটার্নে কিন্তু খুব একটা চেঞ্জ কিছু নয়। নভেম্বর মাসে যে ছবিটা ছিল মার্চ মাসে এসে বা এপ্রিল মাসে এসেও সেই ছবিটার খুব একটা চেঞ্জ হচ্ছে না। তারা পরিবর্তনের পক্ষেই ভাবনা চিন্তা করছেন, তার ফলে তৃণমূল কংগ্রেসের একটা ডিক্লাইন দেখাচ্ছে এবং সেই ডিক্লাইন থেকে সামান্য ইনক্রিজ হলেও সেটা কিন্তু পুরোপুরি নাম্বার চেঞ্জ করার দিকে, ওই 200 আসন পাবো, গতবারের থেকে বেশি পাবো, 2026-এ 226-এর পর কাউন্টিং করব না, এই জায়গায় মানুষ রায় দিচ্ছে না। অন্যদিকে বিজেপি যে পরিবর্তন করতে পারে এই হাওয়াটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। ফলে 134 নভেম্বরে এসআইআর শুরুর আগে যেটা ছিল সেটা মার্চ মাসে গিয়ে 157 পৌঁছে যায়। সেখান থেকে কিছু কিছু জায়গায় হয়তো প্রার্থী চয়ন ভুল হয়েছে, কিছু কিছু জায়গায় যখন ইস্যু তৈরি হয়েছে, কিছু কিছু জায়গায় তৃণমূলের বিরোধিতা পড়েছে, কিন্তু তা সত্ত্বেও ওভারঅল মাত্র 3টে লস দেখাচ্ছে, 154তে এসে সেটা স্টেবিলাইজ হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে যদি গত 6 মাসের প্যাটার্ন অ্যানালিসিস করি আমরা, বাংলা কিন্তু পরিবর্তনের পক্ষেই রায় দিচ্ছে। এবং যে কথাটা আমি আগের সমীক্ষাতেও বলেছিলাম, এখনও অত্যন্ত জোর গলায় বলছি যে পশ্চিমবঙ্গে ডে অফ পোল এবং ডে অফ কাউন্টিং এই দুটো দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুদিন যদি বিজেপি সঠিকভাবে কাজ করতে পারে, তাদের সাংগঠনিক শক্তি ক্ষয় কী আছে দেখার দরকার নেই, তারা যদি ভোটটা স্বচ্ছভাবে করাতে পারে, কাউন্টিংটা স্বচ্ছভাবে করাতে পারে, মানুষ কিন্তু পরিবর্তনের জন্য তৈরি হয়ে আছে। এবং যদি সেটা করাতে না পারে তাহলেই একমাত্র হাওয়া চেঞ্জ হতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস যতই মুখে বলুক তারা 250-260 আসন পাবে, 2026-এ 226-এর পর কাউন্টিং শুরু করবে, 2021-এর থেকে একটি হলেও বেশি আসন পাবে, হাসতে হাসতে 230-240 পৌঁছে যাবে, না, বাংলার মানুষ গত 3টি সমীক্ষা আমরা অন্তত যা করেছি সেখানে সেই ইঙ্গিত দেয়নি। তাদের দৌড় 100-র আশেপাশেই থেমে যাবে এই ইঙ্গিতই আসছে। এখান থেকে একমাত্র ম্যাজিক্যাল জায়গা হতে পারে যদি ডে অফ পোল এবং ডে অফ কাউন্টিং যেভাবে তারা খেলা করে সেই খেলাটা করতে তারা সমর্থ হয়। এর বাইরে তাদের জেতার রসায়ন কিন্তু কোথাও নেই। বাংলার যে ওপিনিয়ন উঠে আসছে সেখান থেকে সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন গত 6 মাসের যে প্যাটার্ন অ্যানালিসিস বা আমাদের 3টে সমীক্ষার যে কম্প্যারিজন আপনাদের সামনে নিয়ে এলাম, সেই জায়গা থেকে কি কোথাও মনে হচ্ছে এই যে 154 আর 124-এর যে ফাইনাল কনক্লুসিভ একটা ফিগারে আমরা পৌঁছেছি সেটা হঠাৎ রাত্রে দেখা কোনো নাম্বার আর সেটা বসিয়ে দেওয়া, নাকি পুরো জেলা ধরে ধরে যে প্যাটার্ন অ্যানালিসিস করেছি সেখানকার আপ অ্যান্ড ডাউনের যে গ্রাফটাকে আমরা রিড করেছি তার পরিপ্রেক্ষিতে এই নাম্বারটা আসছে এবং এটা বাস্তবের কাছাকাছি নাম্বার, আপনারা যে নাম্বারটা ভাবছেন তার সঙ্গে এটা ম্যাচ করছে এবং 4 তারিখ এরকমই হওয়ার সম্ভাবনা আছে, নাকি আবারও আমরা কোনোটাই রিড করতে পারিনি এবং এটা পুরোপুরি ফ্লপ হতে চলেছে? যেটাই হোক, উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।